ছেড়ে দাও, উঠবে বাদ দাও, আশিদিকে ছেড়ে দাও না, ছেড়ে দাও আশিদিকে, যাও টান টান টান। আচ্ছা এটা কত করে? 200 টাকা পিস। এটা 200 টাকা পিস? 200 টাকা পিস। যাতে হয় না ট্রেনের টিকিট। আর এই যে হোটেলটা আছে, এই হোটেলটার একটা স্পেশালিটি হচ্ছে, সেটা হচ্ছে এই ব্যালকনি। ঠিক আছে, এই রুমটার স্পেশালিটি হচ্ছে ব্যালকনি। এই ভালো একটা ব্যালকনি পেয়েছেন আপনারা। আর এইখান থেকে দেখুন তারাপীঠ মন্দিরটা একদম পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। সকালবেলা সবাইকে সুপ্রভাত। আপনারা দেখছেন ট্রাভেল হার্ট 13175 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনটা আজকে আমি সফর করব এবং শুনেছি এই ট্রেনটা নাকি নতুন এলএচবি কোচ দিয়েছে। এবং আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে। জয় মা তারা। চলুন, এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে আমার হোম টাউন। এখান থেকে আমি যাব হচ্ছে প্রথমে শিয়ালদায়, এবং শিয়ালদা থেকে আমরা যাত্রা শুরু করব হচ্ছে রামপুরহাটের জন্য। চলুন যাওয়া যাক। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:50। ডাউন বনগাঁ শিয়ালদা লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। শীতের সকালে ট্রেনের গেটের সামনে দাঁড়ানোর এই বোকা সাহসটা বোধহয় একমাত্র ট্রাভেল ব্লগারদেরই হয়ে থাকে। ট্রেন যখন বিধাননগর স্টেশন ক্রস করছে, তখন মনকে প্রশ্ন করছি, অনেক দিন পর হাতে ক্যামেরা নিয়ে বেরিয়েছিস, ঠিকঠাক ব্লগ করতে পারবি তো? মনের ভেতর থেকে সাড়া আসলো, যার রক্তের মধ্যে ব্লগিং ঢুকে গেছে তার আবার চিন্তা কিসের? এসব আজগুবি জিনিস ভাবতে ভাবতে ট্রেন আমাদের চলে আসলো শিয়ালদা কাস্টেডের পাশে। এই সময় সিগন্যালের জন্য অনেক ট্রেনই দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাদের ট্রেন গ্রিন সিগন্যাল পেয়ে ঢুকিয়ে দিল তার যাত্রার অন্তিম প্ল্যাটফর্মে। ঘড়িতে বাজে 6:22, ভোর 6:22, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমাদের দেখতে হবে হচ্ছে টাইম টেবিলটা, মানে টাইম টেবিল মানে হচ্ছে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে দিয়েছে। 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে। পুরনো আইসিএফ কোচের বদলে লম্বা স্লিক লাল ক্রিম রঙের এলএচবি রে, দেখতেই অন্যরকম। জানালাগুলো বড়, কাচ পরিষ্কার, আর ভেতরটা অনেক বেশি প্রশস্ত। আচ্ছা, এই ট্রেনটা যেটা আমি সফর করছি, ঠিক আছে, এই ট্রেনটা কিন্তু আমি আগেও সফর করেছি, এবং এই ট্রেনটা যায় হচ্ছে দক্ষিণেশ্বর, বর্ধমান, তারপরে হচ্ছে বোলপুর, ঠিক আছে, এর ওপর দিয়ে যায় ট্রেনটা। কিন্তু আজকে এই ট্রেনটা ডাইভার্ট হয়ে গেছে, মানে আজকের দিনের জন্য আর কি ট্রেনটা ডাইভার্ট হয়ে গেছে। আজকের দিনের জন্য এই ট্রেনটা দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাবে না, এই ট্রেনটা যাবে হচ্ছে বেলগড়িয়ার ওপর দিয়ে। বেলগড়িয়া, ব্যান্ডেল, কাটোয়া, নবদ্বীপ এর ওপর দিয়ে কিন্তু এই ট্রেনটা আজকে যাবে। এবং আমাদের অফিসিয়ালি প্রথম স্টপেজ মনে হচ্ছে আহমেদপুর জংশন হতে পারে, তারপরে হচ্ছে সাইথিয়া, তারপরে রামপুরহাট। ঘড়িতে বাজে 6:51, আর আমাদের শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আর আজকে হচ্ছে অনেক যাত্রী বিপদে পড়েছে, তার কারণ এই ট্রেনটা তো মানে বোলপুর শান্তিনিকেতনে থামে, প্লাস দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যায়, বর্ধমানের ওপর দিয়ে যায়। কিন্তু আজকে এই ট্রেনটা আর সেই রুট দিয়ে ফলো করবে না, মূলত আজকের জন্যই সেটা। তো অনেক যাত্রী বিপদে পড়েছে, জানতো না আর, কিন্তু আমি এটা দেখে নিয়েছিলাম আগে, তাই জন্য সেরকমভাবেই টিকিটটা কেটেছি। যে আমাদের তো কাছাকাছি স্টেশন দক্ষিণেশ্বর, তো আমরা দক্ষিণেশ্বর যাইনি, আমরা এসেছিলাম একবারে শিয়ালদাতে, এখান থেকে আমরা ট্রেনটা ধরেছি। ব্রেকফাস্ট আমার, কারণ সকাল সকাল তো কিছু বাড়ি থেকে খেয়ে বেরো হয়নি। একটা চা খেলাম স্টেশনে, আর এই ব্রেড পাকোড়াটা পেলাম সামনে, ব্রেড পাকোড়াটা নিয়ে নিলাম। আর আপনাদের যে এই নতুন যে কোচটা হয়েছে, ঠিক আছে, এলএচবি কোচ, এটা তো আগে ছিল না। বাথরুমটা কীরকম আছে সেটাও দেখাবো। আর ট্রেনটা কিন্তু খুব ভালো করেছে, হ্যাঁ, মানে খুব ভালো লাগছে, মানে চড়তে খুব ভালো লাগছে ট্রেনটা। ওয়াশরুমের মধ্যে, ঠিক আছে, ট্রেনটা জাস্ট ছাড়লো, দাঁড়িয়ে ছিল সিগন্যালের জন্য। তো এই হচ্ছে পুরো ঝকঝকে তকতকে, একবারে পুরো ওয়াশরুমটা দেখে নিন। দেখুন, নতুন ট্রেন, একদম পুরো নতুন ওয়াশরুম, নতুনই থাকবে, কিন্তু ওই একই ব্যাপার, এটা ওয়েস্টার্ন স্টাইলেরই। ওকে, যত ট্রেন পুরনো হবে তত এই জিনিসগুলো পুরনো হবে। আর আমরা তো যেভাবে ইউজ করি সব জিনিসপত্র, মানে আমাদের নিজেরাই সচেতন না এইসব জিনিস ইউজপত্র মানে ইউজ করার, আর তাই জন্য এই জিনিসগুলো বেশিক্ষণ টেকে না। তো যাই হোক, এই হচ্ছে এই এলএচবি কোচের ওয়াশরুম।
শিলচর কাঞ্চনজঙ্ঘা দেখে নিই। একটা বড় সামনে একটা কাঁচ রাখা আছে, দেখুন কতটা বড় কাঁচ, ঠিক আছে। আর বেসিন আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো ওয়াশরুম দেখে নিলেন আপনারা, চলুন বাইরে যাওয়া যাক। আর আজকেও আবার মানে আর একটা বিপদ ঘটেছে, সেটা হচ্ছে যে মা তারা এক্সপ্রেস ক্যান্সেল আছে, ঠিক আছে। তো মা তারা এক্সপ্রেস ক্যান্সেল হওয়াতে না প্রচুর লোক এই ট্রেনে উঠে পড়েছে। আমি কিন্তু আগে থেকে মানে দেখেছিলাম, মানে যারা যারা আপনারা সফর করবেন তো প্লিজ একটু দেখে সফর করবেন যে যেদিনে আপনাদের টিকিটটা কেটেছেন, হ্যাঁ সেই ট্রেনটা কিন্তু অ্যাভেলেবেল আছে কি না। অ্যাভেলেবেল না থাকলে তো টিকিট কাটা যাবে না, কিন্তু হ্যাঁ মানে টিকিট কাটেননি, জেনারেলে যাবেন এরকম মানে ভেবেছেন আর কি। তো সেক্ষেত্রেই বলছি যে অনেক ট্রেন কিন্তু ক্যান্সেল থাকে এই শীতকালে, ওকে। তো সেই জন্য আপনারা একটু ভেবেচিন্তে সব কিছু বিবেচনা করে সফরটা করবেন, যেখানেই যাক না কেন। ছেড়ে দাও, উঠবে বাদ দাও, আজকে ছেড়ে দাও না, ছেড়ে দাও আজকে যাও, টান টান টান। আমাকে কোন কথা বলবো এখন নেবে যাও আরে না আজকে দিতে তো যাই হোক, আমরা এখন ক্রস করছি বেলগড়িয়া স্টেশন। বেলগড়িয়া স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল গাড়ি, এই 20 সেকেন্ডের মতো দাঁড়িয়ে ছিল, তারপরে আবার গাড়ি ছেড়ে দিল। আর এই যে এই সামনে ঝগড়াটা দেখলেন আপনারা, সেটা হচ্ছে যে এই কম্পিটিশন বেড়ে গেছে। যারা ট্রেন হোস্টেস আছে, এক একটা ট্রেন হোস্টেসের এক একটা রুট থাকে, তো অন্য একটা ট্রেন হোস্টেস এই রুটে ঢুকে পড়েছিল, তাই জন্য ঝগড়া বেড়ে গেছে। মানে সব জায়গায় কম্পিটিশন আর কি, ঠিক আছে, এটাই বুঝতে পারছি। চিনতে পারছেন ছেলেটাকে? আমাদেরকে নিও না, ওরা কমেন্ট করবে, বলবে রান্নার লোক তো। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 3 ঘড়ি কাটা বেজে গেছে হচ্ছে 7:55, আর আমরা ক্রস করছি এখন নৈহাটি জংশন। কামরার ভেতর এলএইচবি কোচের পার্থক্য অনেক আগেই বুঝতে পেরেছিলাম। যেমন বগির ভেতরে ভালো আলো, কম্পন কম, বড় জানালা, নরম সিট, চলমান অবস্থায় কম শব্দ ইত্যাদি ইত্যাদি। এর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম জুবলি ব্রিজে। হুগলি জেলার ব্যান্ডেল ও নদিয়া জেলার নৈহাটির মাঝখানে হুগলি নদীর এই বৃষ্টির নামকরণ হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্বর্ণজয়ন্তী উপলক্ষে। ট্রেনের হালকা বাম দিকে ঝুঁকে যাওয়ার সেই অনুভূতি জানান দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ব্যান্ডেল জংশনে ঢুকিয়ে দিয়েছে। যেন ট্রেন নিজেই মাথা নিচু করে অভিবাদন জানালো ব্যান্ডেলকে। ব্যান্ডেল পার হতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার গতি বাড়ালো। হুগলি নদীর রূপালী জল পার করে আমরা এখন চলে এসেছি নবদ্বীপ ধামে। ঘড়ির কাটায় বেজে গেছি হচ্ছে 9:41, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে নবদ্বীপ ধামে। যেহেতু আজকে রুটটা চেঞ্জ হয়েছে, তাই জন্য এই রুটের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো এটা তো রোজ যাবে না, এই একটা দিনের জন্যই। আর মা তারা এক্সপ্রেস যে ক্যান্সেল হচ্ছে না, তার জন্য এই ট্রেনের প্রচুর প্রেশার পড়ে গেছে, এবং স্টেশনে অ্যানাউন্স হচ্ছে যে মা তারা এক্সপ্রেস ক্যান্সেল আছে, যদি আপনারা যেতে চান ওইদিকে তাহলে এই ট্রেনে উঠে যেতে পারেন টিকিট কেটে, ঠিক আছে, তাও আবার জেনারেলে। নবদ্বীপ স্টেশন পেরোতেই বরাদ্দ বেলায় ট্রেন ছুটে চলেছিল তার আপন মনে। সূর্যের আলো বাইরের কুয়াশার চাদরকে করেছে ম্লান। বাইরের পানি ফলের ক্ষেতকে পেছনে ফেলে ট্রেনের বাঁকটা সেই রকম লাগছিল। বাদিকের পানি ফলের ক্ষেত দেখতে দেখতে ডান কানে একটা শব্দ ভেসে আসলো, কম দামে শাড়ি কিনুন। ঘাড় ঘোরাতেই চোখে পড়ল নবদ্বীপ ধামের তাঁতের শাড়ি। আচ্ছা, এটা কত করে? 200 টাকা পিস। এটা 200 টাকা পিস? 200 টাকা পিস। যাতে হয় না ট্রেনের টিকিট। ভালো আমার 200 টাকা পিস। 200 টাকা পিস, ভালো। এটা তাঁতের শাড়ি তো? তাঁতের শাড়ি, এগুলো আমরা সব নিজে ঘরে বানাই। এই বললে একজন মেশিন দিয়ে বানায়। হ্যাঁ, তা ঘরে বানাই, মেশিন ঘরে মেশিন দিয়ে বানায়।
কথা লজিক আছে, কাকার কথা শোনো। আরো আছে, এর থেকে ভালো ভালো কোয়ালিটিও আছে, ভালো ভালো কোয়ালিটি আছে, এর থেকে হাই ফাই কোয়ালিটি আছে। আচ্ছা, ওই হাই ফাই কোয়ালিটি কি আছে দেখাও দেখি। আরো হাই ফাই কোয়ালিটি দেখি চিকেন বিরিয়ানি থেকে মটন বিরিয়ানি এসছে এবারে। হাই ফাই কোয়ালিটি। এটা কত? 200 টাকা করে দিচ্ছে এগুলো। আগেরটাও 200, এটাও 200। 200 আমরা এগুলো হাই ফাই সেলের উপরে লাভ কোয়ালিটি, করি। হাই ফাই কোয়ালিটির মধ্যে হাই কি ফাই compare কোয়ালিটি করো? আমরা এগুলো সেলের উপরে, দুটোই তো একই সেলের দাম উপরে বলে। বেশি দাম চাই না তো আমরা, এগুলো অল্প দাম। ঘুরতেও পারবি ট্রেনে। সবই হেভি মাল না, তুমি খারাপ কোনোটাই বলছো না। যেটা ভালো কোয়ালিটি ওটাও 200 টাকা, আর যেটা খারাপ কোয়ালিটি আমি দাম দাদা ডাক্তারে খাবে, দাদা পয়সা না বেশি চায়। ডাক্তারে খাবে কি করে? করে বললে হয়? আমাদের আপনাদের আশীর্বাদে আমাদের কোনো রোগ হয় না, তাই হলো আমরা এই 200 টাকা খরচ করে ভালো হয়ে যায়। যখন রোগ হবে তখন আবার অসুবিধা হয়ে যাবে। আপনারাই দেখুন একটুখানি কিরকম কোয়ালিটি, আমি বুঝতে পারছি কমেন্টে বলুন কি কোয়ালিটি না, আছে। আমি তো হাতে দেখে বুঝতে পারছি না কি এখানে। এখানে কিন্তু আমার শাড়ি যাই মেলা হোক, বসেছে, ভর্তি শাড়ি আলা। কত করে এগুলো হতে পারে মানে জানি না, সিরিয়াসলি আমি বুঝতে পারছি না। একটা গোলাপি চলবে, আমি শাড়ি কিনি না তো। বের করে গুলাবো, দেখি গুলাবোটা দেখি গুলাবো। এই একটা আছে দাদা, এই তো গোলাপি আছে। এই গুলাবো দাদা না, আমার হলুদটা ভালো লাগছে, এই শাড়িটা ভালো লাগছে আমার, বেশ কালারটা বেশ ভালো লাগছে। সবই ঠিক আছে কাকা, ভেতরে ভালো আছে তো? হ্যাঁ নাকি আবার শিয়ালদার মতো কেস হবে? এই মালটা আমি মানে কালারটা বেশ ভালো লাগছে আমার। তাঁতের শাড়ি হলুদই আমার ভালো লাগে, বুঝলি? আমার তো কেউ এইখানে সব লট পরে আছে। দুর্গাপূজায় অঞ্জলিতে দিতাম কবে কি। এগুলো শাড়ি। প্রচুর শাড়ি নিয়ে এসছে। ওই জন্যই আপনাদের ভাষা থেকে আমি দাম চেয়েছি 250 টাকা। কি বলছে? ঘড়ি কাটা বেজে গিয়েছে হচ্ছে 10টা 32, আর আমাদের রামপুরহাটে পৌঁছানোর কথা ছিল 10টা 40। এই ট্রেনটা এত ঘুরপথে যাচ্ছে যে এখন আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে কাটোয়া জংশনে। আচ্ছা, সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠতে হবে, ঠিক আছে চলুন উঠি। না সরি, পাশের ট্রেনটা সিগন্যাল দিয়ে দিয়েছে। তো ওটাই বলছিলাম যে এতটা ঘুরপথে যাচ্ছে না, মোটামুটি আজ 2 ঘন্টা তো লেট হবেই হবে রামপুরহাট পৌঁছাতে। কারণ ট্রেনের লাইনে কাজ হচ্ছে, যে লাইনটা যাওয়ার কথা ইউজুয়ালি যেখানে যায়, যে লাইনটায় যায়। তো এই নবদ্বীপ হলো, এই কাটোয়া হলো, আর ট্রেনটা এতটা ধীর গতিতে যাচ্ছে, মানে বেছে বেছে আজকের দিনটাই পড়লো যে এই ট্রেনটা ঘুরপথে যাচ্ছে। ভাবলাম যে রামপুরহাটে গিয়ে একটু তাড়াতাড়ি গিয়ে হোটেলটা নেবো, হ্যাঁ দরদাম করে, সেটা আর হবে না। মানে এতটা লেট পৌঁছাবো আমরা রামপুরহাটে, 12টা থেকে 12:30 বেজে যাবে। সকাল 9:40, আর এখন এই আহমদপুর জংশন আসলো হচ্ছে বেলা 11:40। তার মানে 2 ঘন্টা লেট এই ট্রেন। আর এর কারণই হচ্ছে যে ট্রেনে যে ট্র্যাকে যে কাজ হচ্ছে না, সেই জন্য কমপ্লেন করছে যাত্রীরা সব আমার কাছে, যে আপনি ভিডিও করছেন, বলুন একটুখানি যে কীরকম দুরবস্থা, যে এরকমভাবে যাত্রীরা হয়রান হতে হয়। আমি কী করবো বলুন, আমি তো আর এর মালিক নই। যাই হোক, অনেকটাই লেট হয়ে গেল। মানে এখান থেকে কলকাতা থেকে রামপুরহাট আসতে যদি 2 ঘন্টা লেট হয়, তাহলে বুঝতে পারছেন যে এর পরের ট্রেনগুলো কত লেট হবে। এই সামনে দেখুন হাওড়া রাধিকাপুর কুলিং এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এই কুলিং এক্সপ্রেস ছেড়েছে হাওড়া থেকে, মোস্ট প্রবলি 8টার সময় টাইমিং ছিল বোধহয়, থেকে দাঁড় করিয়ে আমরা পাস করছি এখন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের অন্ডাল যাইবার জন্য নামিবেন। অন্ডাল আমার একটা বন্ধু থাকে, শুভদীপ ব্যানার্জি, ও অন্ডালে থাকে। 10:30টার সময় আসার কথা ছিল এই সাঁইথিয়া জংশন, আর এসে পড়েছি আমরা সাঁইথিয়া জংশনে। এখন টাইম হচ্ছে ঘড়ির কাটায় 12:30, মানে 2.5 ঘন্টা লেট। 2 ঘন্টা লেট ছিল হচ্ছে যখন আমরা আহমেদপুর জংশনে ছিলাম, আর এই লেটটা হতে 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 2.5 ঘন্টাতে পৌঁছেছে, ঠিক আছে। এরপর হচ্ছে রামপুরহাট, রামপুরহাটে 3 ঘন্টাও পৌঁছতে পারে, কোনো ভরসা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে যেরকম
মানে শীতকালে সকালবেলা সূর্যের রোদ যেমন আছে, রাত্রিবেলা সেরকম ঠান্ডা, ঠিক আছে। একদম নতুন ট্রেন দেখুন, এই একদম পুরো এই র্যাপার ট্যাপার লাগানো আছে, সেরাও হয়নি র্যাপারগুলো, পুরো নতুন ট্রেন। চলো তাই তো বল। আমার ব্রেক জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না। জ্বালা দেখেছিস কোথায় তুই? কাটা ঘায়ের ওপরে যখন নুন দেয় না, সেই জ্বালা যা হয় না। ওই জ্বালা তো সহ্য করা যায় কিছুক্ষণের জ্বালা, আর এই জ্বালা তো এখন নিজেকে নিজে আর ঠিক রাখা টিকিট আছে? টিকিট ছাড়া দেখা আমরা টিকিট দেখ। টিকিট ছাড়া আমরা সফর করি না। কি টিকিট আছে? জেনারেল? জেনারেল আর কিছু আচ্ছা তুমি স্লিপার। উঠতেই পারছে না। 98, 99। 100 হলে হাততালি দেবো। হ্যাঁ, হাততালি দিবি? পয়সা কালেক্ট করবি না তো আবার? না, 100 উঠবে না। দেখুন লেখা আছে হচ্ছে স্মোকিং ইজ প্রহিবিটেড, পানিশেবল উইথ ₹200। মানে ধূমপান করিলে যদি ধরা পড়েন তাহলে 200 টাকা। ওকে, আর এখানে একটা জিনিস লেখা আছে, হ্যারাসিং ওমেন প্যাসেঞ্জার্স ইজ এ পানিশেবল অফেন্স। মানে যদি আপনারা উইমেনদের যদি হ্যারাস করেন তাহলে শাস্তি হবে। কিন্তু 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 যদি ওমেনরা মেনদের হ্যারাস করে তাহলে কি হবে? সেক্ষেত্রে কি হবে? ট্রেন হোস্টেস যদি মেনদের হ্যারাস করে তাহলে কি হবে? এগুলোর কিছু এখানে আপডেট করতে হবে, ঠিক আছে। পয়সা কামানো চাতা হ্যায় ইয়া ফির ইমান। ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে 1:09 আর আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। স্টেশন কোড রামপুরহাটের RPH। দেরি না করে ভাই তাড়াতাড়ি আসো ভাই, এদিকে এদিকে তাড়াতাড়ি চলো, গাড়ি ধরতে লাগবে, নাহলে অনেক ভিড় হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চল, আসো আসো। ম্যাউ না শাহরুখ খান নেমেছে যেন ট্রেন থেকে, এরকম লাগছে। চল দাদি। দেখ কি ট্রেন যাচ্ছে, হাওড়া রামপুরহাট। প্রচুর প্রচুর অটো, প্রচুর গাড়ি এইখানে। মানে যখন আসেন না কেন আপনারা, মাঝরাত্রিরেও আসুন, পেয়ে যাবেন গাড়ি। 4 জন একটা গাড়িতে 14 জন যায়। পার হেড কত? 40 টাকা একটা সিটে 4 জন হতো দাদা। হ্যাঁ, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। 1:43 বাজে আর এখন মা তারা শনি থেকে প্রবেশ করছি। এখন মন্দিরের সামনে যাব এবং দেখবো যে ওইখানে কোনো রুম ফাঁকা আছে কিনা, এবং অবশ্যই সেটা হতে হবে হচ্ছে নমিনাল। তো চলে আসলাম আমরা হোটেলে। এইবার একটা নতুন হোটেলে থেকেছি একদম তারাপীঠ মন্দিরের পাশে, মানে পুকুরের উল্টো দিকেই। হোটেলের নাম হচ্ছে মায়ের দান, আর আমাদের রুম নাম্বার দিয়েছে হচ্ছে রুম নাম্বার 505। ওকে, তো হচ্ছে রুমের এন্ট্রি। এই ভেতরে ঢুকেই দেখুন বাতে এই দুটো টেবিল আছে, দুটো টি টেবিল আছে, আচ্ছা টিভি আছে, টিভিতে খেলা চলছে, আর এই একটা আয়না। এইটা হচ্ছে বেড, বেডে মোটামুটি 3 জন শুয়ে পড়তে পারবে আরামসে। এসি আছে, আর ওয়াশরুমটা হচ্ছে এইটা। শীতকালে গিজারটা খুব ইম্পর্টেন্ট। ওয়েস্টার্ন কোমোড আছে, কোমোড আছে, মানে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। বেসিন আছে, বেসিনও একটা আয়না রয়েছে, এই হচ্ছে আয়না। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে আবর্জনা ফেলার জন্য একটা ছোটো ডাস্টবিন দিয়েছে এখানে।
আর এটা হচ্ছে কভার, এটা হচ্ছে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন। আর এই যে হোটেলটা আছে, এই হোটেলটার একটা স্পেশালিটি হচ্ছে, সেটা হচ্ছে এই ব্যালকনি। ঠিক আছে, এই রুমটার স্পেশালিটি হচ্ছে ব্যালকনি। এই ভালো একটা ব্যালকনি পেয়েছেন আপনারা। আর এইখান থেকে দেখুন তারাপীঠ মন্দিরটা একদম পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই হচ্ছে সামনে দুধ পুকুর, যেটা আপনি দেখলেন। এই যে সামনে যে পুকুরটা আছে, এই পুকুরটা এখন সংস্কারের কাজ চলছে। তো এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠ মন্দির, লাইন পড়ে গেছে। এইবারে আসা যাক হচ্ছে এখানকার ভাড়া। ঠিক আছে, রুমের ভাড়া কত, ফোন নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এই যে এই রুমটা আমরা নিয়েছি, এই রুমটার এই যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনিটার জন্য এক্সট্রা 200 টাকা পড়েছে আমাদের। ঠিক আছে, তো এই আজকে হচ্ছে শনিবার, আর এই রুমের ভাড়া নিল আমাদের কাছ থেকে 1400 টাকা। আর আপনারা যদি ব্যালকনি না নেন, এর পেছনে যে রুমটা আছে সেটা ব্যালকনি থাকবে না, ওইটার ভাড়া হচ্ছে 1200 টাকা। আর যেহেতু এটা যে ব্যালকনি আছে, একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে, ঠিক আছে, তার জন্য 1400 টাকা এই রুমটার ভাড়া নেবে। তো রুমটা বেশ ভালো স্পেসিয়াস আছে নিঃসন্দেহে, এবং নিট অ্যান্ড ক্লিন আছে। আর ভালো বেশ, মানে মন্দিরের পাশে এরকম 1400 টাকা রুম, এরকম স্পেসিয়াস। ঠিক আছে, আর এখানে একটা খুব বড় একটা লন আছে, এই লনে আপনারা ঘোরাঘুরি করতে পারেন। এইখানেও একটা বড় ব্যালকনি আছে। এখান থেকে মন্দিরটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, এই হচ্ছে মন্দিরের, হচ্ছে পুকুরটা। ঠিক আছে, এই হচ্ছে পুকুরের কাজ চলছে, সংস্কারের কাজ চলছে। আর সামনে হচ্ছে মন্দিরটা। চলুন তাহলে আমরা ফ্রেশ হয়ে আমরা যাব পুজো দিতে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এইখানে তো আর একটা জিনিস ফ্যাচাং করে রয়েছে, কারণ মানে যেটা নর্মাল লাইন আছে সেটা আমাদের ফোন দাঁড়াতে হয় নর্মাল লাইন। ঠিক আছে, এবং যেটা ভিআইপি লাইন আছে সেটা 500 টাকা। তো আমি দেখছি যে আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না। আমি বাইরে থেকে মাতাটাকে প্রণাম করতে চাই যদি এরকম কেলোর কীর্তি হয়, কারণ এটা খুবই বিচ্ছিরি জিনিস। মানে আমার মানে খুবই খারাপ লাগে এই জিনিসটা, যে হ্যাঁ আমরা এই টাকা দিয়ে মায়ের দর্শন করছি। ঠিক আছে, এই জিনিসটা একদম খারাপ, মানে ইটস এ বিজনেস। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে এই রকম জিনিস কারোরই ভালো লাগে না, যে এরকম লোকজন দাঁড়িয়ে রয়েছে মানে নর্মাল লাইনে, আর ওইখানে লোকজন 500 টাকা দিয়ে ঢুকে যাচ্ছে ভিআইপি লাইন। ইট ইজ ভেরি ব্যাড। কিছু করার নেই, আমার হাতে কিছু নেই, বা আপনাদের হাতেও কিছু নেই। ঠিক আছে, সব মন্দির কমিটির হাতে। ওকে, চলুন ফ্রেশ হয়ে গিয়ে, আচ্ছা এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে প্রায় 2টো। ঠিক আছে, চলুন। আচ্ছা, কেমন লাগলো এই ব্লগটা আপনার? এই ব্লগটা আপনাদের নিশ্চয়ই জানাবেন। এই যে ট্রেন যাত্রা, আজকে অনেকটা ঘুরপথে আমরা এসেছি, তাই জন্য অনেকটা টাইম লেগে গেছে আমাদের, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা এক্সট্রা টাইম লেগেছে আমাদের এই তারাপীঠে আসতে। এর পরের ব্লগে আপনারা দেখবেন তারাপীঠ মন্দির, এবং তারাপীঠ মন্দিরে যদি বসে খাওয়ার ব্যবস্থা থাকে, যেমন ভান্ডারা হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং তারাপীঠ মহাশ্মশান। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নেমেছি আবার ফিল্ডে। ঠিক আছে, টাটা, বাই।